subject? We can say you can. আমি খাইছি একটা দেখতাম যে ওরা খায় যেহেতু এমডি আসফি ভাই আপনার ইয়ে মিউট করেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। Good evening, dear students. How are you all? Students, can you hear me? Yes, fine. Yo, năm nay là vậy cái
Dear students, can you hear me clearly or not? Yes, madam. Thank you. How are you all? Yes, madam. Fine. And you? Yes, I'm fine. Thank you. So, how is your study going? Students, are you studying well? Before. So, I think you all know that your midterm exam is going to be started on October. So, how's your preparation? Are you there, students? How's your for examination, coming examination? সামনে কত দেন মুনু আপনারা কি ভাই কথা মিউট করেন, বুঝতে মিউট করেন। পারছেন? ম্যাডাম কথা বলতেছে, মিউট করেন ভাই। জি স্যার একদম মিউট করতে হবে না, আমি আপনাদের সাথে আলোচনা করছি। আপনাদের পড়াশোনা কেমন চলছে? আপনারা হয়তো জানেন আপনাদের 22 তারিখ থেকে পরীক্ষা। একদম বাজে ম্যাডাম, একদম বাজে। প্রিপারেশন কেমন? বাজার হলে কেমন? আইনে যে সিঁদুর দিছে তো বড় করে শিক্ষিত মনে তো বড় করে সিঁদুর দেয়নি। খাঁটি হিন্দু রাইট অফ ফ্রম বার্ডস দিয়ে দিছে আজকে বিল রুহুল আমিন ভাইকে এরকম সমস্যা হচ্ছে কেন আপনাদের? এই রুহুল আমিন ভাইকে ভাই আপনি আপনি এরকম ডিস্টার্ব করতেছেন কি জন্য? আপনার জন্য কি ক্লাস বন্ধ থাকবে? ভাই আমি তো কিছু করতেছি না। মিয়া মিউট করেন, মিয়া ফাইজলামি করেন। আচ্ছা, আরেকটা কথা বলি আপনাদেরকে। মানে কিছু কিছু কথা তো কানে আসে, আপনাদের হয়তো আনমিউট করে কথা বলছেন। তো টিচারদের সম্পর্কে একটু মানে কাইন্ডলি আপনারা সুন্দর করে কথা বলবেন। যাই হোক, so we have 47 participants. We have to wait for a few minutes more, I think. আমরা একটু অপেক্ষা করি, আর কয়েকজন জয়েন করলে আমরা নেক্সট ক্লাস শুরু করছি। আচ্ছা, এতদিন আপনাদেরকে যা যা পড়িয়েছি সে সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন আছে বা আপনাদের বুঝতে কোনো সমস্যা আছে কি? হ্যাঁ হ্যালো ম্যাম। জি না ম্যাডাম। আচ্ছা, ইএলটির নোট করতে বলেছিলাম, ইএলটি ভালো করে পড়েছেন? ইএলটি কি ভালো করে পড়েছেন? আপনারা নোট করেছেন? ইএলটির প্রশ্নগুলো সুন্দর করে সাজিয়েছেন? ম্যাম একটু একটু করে পড়া হয়েছে, এখনো নোট করা হয়নি। প্রপারলি হয়নি ম্যাম। টোটালি না হলে তো চলবে না, কারণ আপনাদের পরীক্ষা চলে আসছে। আর আমি আপনাদেরকে বারবার করে বলেছি যে শীট দিয়েছি ওকে, বাট আপনারা নিজেদের মতো করে আর একটু সাজিয়ে গুছিয়ে নেবেন। এটা হচ্ছে বেটার, আপনাদের জন্য বেটার। কারণ হচ্ছে সবাই যদি একই রকম করে উত্তর দেন তাহলে কিন্তু সেটার মধ্যে কোনো মার্কিং করতে খুবই ঝামেলা হয়।
যাই হোক নিজের মতো করে লিখলে একটু মার্কটা বেশি আসার সম্ভাবনা থাকে। কোশ্চেনের মাস্টার কপি বোঝাচ্ছেন শামসুজ্জামান। শামসুজ্জামান আপনি আনমিউট করে কথা বলেন, আপনি কি বোঝাচ্ছেন? কোশ্চেনের ধরন। হ্যাঁ ম্যাম, হ্যাঁ বলেন। জি ম্যাম, মিড টার্ম এক্সামের কেমন কোশ্চেন হতে পারে এরকম একটা কোশ্চেন যদি দিতেন আমাদের পিডিএফ করে দেখতাম যে কি রকম হতে পারে এটা। আচ্ছা, কোশ্চেন তো আমি এখন আপনাদেরকে দিতে পারবো না, কারণ হচ্ছে আমার কাছে পুরনো কোনো কোশ্চেন সম্ভবত নাই। তবে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আপনাদের তো 30 মার্কস এর প্রশ্ন হবে, অর্থাৎ এটা সম্ভবত তিনটা কোশ্চেনই আনসার করা লাগবে। একটা হয়তো এক্সট্রা কোশ্চেন থাকবে, মানে ইউ হ্যাভ টু আনসার 3 out of 4 questions. So there would be 4 varied questions like from 4 topics. Okay, তো আপনাদেরকে আমি 4টা টপিক, মানে 3টে টপিক অলরেডি পড়েছি, আজকে আরেকটা টপিক পড়াবো। আর মানে এরকম আপনাদের যে ইংলিশ যেহেতু একটা থিওরি বেসড সাবজেক্ট, সো আপনাদের রাইটিং আসবে, গ্রামার আসবে, প্লাস 3টা রাইটিং আসবে। আর হচ্ছে যে ইএলটি থেকে যদি বলেন স্পেসিফিক্যালি, ইএলটি থেকে আমি বলেছিলাম যে কিরকম কোশ্চেন আসবে। ইএলটি থেকে আপনাদের ডেফিনেশন আসবে, তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স আসবে, মানে বিভিন্ন অ্যাপ্রোচেস এন্ড মেথডস এর ক্যারেক্টারিস্টিক্স আসবে, প্লাস ডিফারেন্সেসও আসতে পারে। ঠিক আছে, সো কোশ্চেনগুলো এই ধরনেরই হবে যে তারপর হচ্ছে ক্লাসিফিকেশন থাকতে পারে, যে মানে ক্লাসিফিকেশন বলতে যে মেথডস এন্ড অ্যাপ্রোচেস আছে ক্ষেত্রে, আর সেগুলো থেকে আসতে পারে যে ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স এন্ড কম্পারিজন অর ডিফারেন্সেস, এই কোশ্চেনে আসবে। আর ইমেল ছিল আপনাদের, ইমেলের কিছু থিওরি পড়িয়েছি, সো ইমেল থেকে রাইটিং আসতে পারে, প্লাস থিওরিও আসতে পারে। তারপর আপনাদের টপিক ছিল কি, রিপোর্ট পড়িয়েছিলাম, রাইট? জি, ইয়েস ম্যাম। রিপোর্ট থেকেও ম্যাডাম কয়েকটা ইমেল এবং রিপোর্টের স্যাম্পল দেওয়ার কথা ছিল। ইমেইলের স্যাম্পল আমি দিয়েছিলাম, ইমেইলের প্র্যাকটিস করার জন্য রিপোর্টটা দেওয়া হয়নি। রিপোর্টটা আপনাদেরকে আমি আগামীকালকের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব, বা 2 দিনের মধ্যে দিতে চেষ্টা করব। আচ্ছা, রিপোর্ট আছে আর ইমেইলেরটা আমি দিয়ে দিয়েছি। রিপোর্টেও আপনাদের কিছু থিওরি আসতে পারে, সাথে হচ্ছে আপনাদের রাইটিং আসবে। এই হচ্ছে, যেহেতু আপনাদের এখন আপনারা ইউনিভার্সিটিতে পড়েন, সো রাইটিং এর ক্ষেত্রে আপনাদের একটু বেশি লিখতে হবে। আচ্ছা, এই হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন। আর গ্রামার আপনাদেরকে আজকে পড়াবো রাইট ফর্ম অফ ভার্বস। সো গ্রামার এখান থেকে আসবে কি, আপনাদের কারেকশন আসবে। ঠিক আছে, এই হলো কোশ্চেনের প্যাটার্ন। আচ্ছা, আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, একটু অপেক্ষা করেন, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি।
Okay, can you see properly? Please inform me. Yes, ma'am. So today's topic is right form of verbs. Okay, so what is right form of verbs? We know that verb is the basic parts of speech of a sentence or of a language. একটা ল্যাঙ্গুয়েজের জন্য ভার্ব খুবই ইম্পর্ট্যান্ট। সো আমরা যদি চিন্তা করি যে একটা ইংলিশ সেন্টেন্স লিখবো বা ইংলিশে সেন্টেন্স বলবো, সেক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব যে কোনো সেন্টেন্স, ইংরেজিতে কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া হয় না। আপনি যদি শুধুমাত্র একটা ওয়ার্ড দ্বারাও একটা কথা বলার চেষ্টা করেন, যেমন যাও, খাও, গো, ইট, আপনি ধরেন আর কিছুই বললেন না, আর কোনো পার্টস অফ স্পিচ আপনি ইউজ করলেন না, তাও কিন্তু আপনার একটা ফুল মনোভাব বা অপিনিয়ন প্রকাশ পেল শুধুমাত্র ভার্বের মাধ্যমে। কিন্তু ভার্ব ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ দ্বারা আপনি কিন্তু পুরোপুরি মনের ভাব প্রকাশ করতে পারবেন না। So it is very much important for a language. And what is right form of verb? We know that verb is used in variety in different places. বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ভার্ব ব্যবহৃত হয়। So we have to know the rules and regulations of using verbs at the right place. কিভাবে আমরা সঠিক জায়গায় সঠিক ভার্বটি প্রয়োগ করব সেটা হচ্ছে আমাদের জানতে হবে। যেমন আমরা যে কোনো ভাবে একটা ভার্ব ব্যবহার করলেই কিন্তু পারি, কিন্তু সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আপনারা টেন্স পড়েছেন, টেন্সের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে একই ভার্বের বিভিন্ন রকম ব্যবহার, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে একরকম, পাস্ট টেন্সে একরকম, ফিউচার টেন্সে একরকম। একই ভার্ব মানে একই ভাব আপনি যখন অতীতে ব্যবহার করছেন তখন সেটা একরকম ভাবে ব্যবহৃত হচ্ছে, যখন আপনি ভবিষ্যতে ব্যবহার করছেন তখন একরকম ভাবে ব্যবহৃত হচ্ছে। আশা করি যে টেন্স সম্পর্কে কারো কোনো সমস্যা নেই, কারণ রাইট ফর্ম অফ ভার্ব জানতে হলে টেন্সটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনাদের কি টেন্সে কোনো সমস্যা আছে? কারো যদি সমস্যা থেকে থাকে একটু আমাকে জানান যে টেন্স সম্পর্কে আপনাদের সমস্যা আছে। একটু সমস্যা হচ্ছে, অনেকদিন থেকে করিনি তো। আচ্ছা, আপনারা আরেকবার একটু টেন্স চ্যাপ্টারটা রিভাইজ দিবেন, রিভিশন করে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে আমরা টেন্স এর অনুসারে কিছু রুলস পাবো। কি লাগবে? আমি দিব পরে। ওকে, সো প্রথম যেই রুলটা আছে সেটাই দেখেন যে আমাদের টেন্সের উপর ভিত্তি করে এসেছে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। আমরা জানি এটা কোন ক্ষেত্রে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস বা ইএস যোগ শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো সরি, ওকে, দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি, শি, ইট। হি, শি, ইট, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এগুলো জানি যে আমরা বেসিক রুল, তো এগুলো নিয়ে আমরা আলোচনা না করলাম, আমরা আরেকটু ডিটেইলে যাই। আপনারা কিন্তু সবগুলো রুলই পড়বেন, আমি এখান থেকে বেছে বেছে কিছু রুল আপনাদেরকে পড়াবো, কারণ সবগুলো রুল পড়াতে গেলে আমাদের কয়েকটা ক্লাস লেগে যাবে। নাও সি, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এই জিনিসগুলো, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ মানে কি? চিরন্তন সত্য, অর্থাৎ যেটা কোনো সময় ব্যতিক্রম হয় না।
হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট হচ্ছে অভ্যাসগত কর্ম, যেটা আপনি প্রতিনিয়তই করেন বা যেটা কোনো ব্যক্তি প্রতিনিয়ত করে থাকে, তার ব্যতিক্রম হয় না, এরকম বোঝালে সেগুলো হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এই জিনিসগুলো যখন প্রকাশ করা হয় তখন হয় কি সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, সরি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, I was wrong। তো এটা হচ্ছে কখনো চেঞ্জ হবে না। আবার চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরছে, তো এটাও কখনো চেঞ্জ হবে না। আবার সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এটা কখনো চেঞ্জ হবে না। যখন চেঞ্জ হবে তখন দেখা যাবে যে অনেক বড় কোনো ধ্বংসযজ্ঞ ঘটতে পারে। সো এগুলো হচ্ছে চিরন্তন সত্য। সি দ্য সান gives us লাইট। এখানে দেখেন ব্রেকেটে একটা শব্দ আছে গিভ। তো যখন হচ্ছে দ্য সান গিভ আস লাইট, তো সূর্য আমাদেরকে আলো দেয়, এটা হচ্ছে চিরন্তন একটা সত্য। তাহলে আমাদের ভার্বটাকে করতে হবে কি সিম্পল প্রেজেন্ট টেন্স। অর্থাৎ যেহেতু সান হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের এই প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে। যেহেতু এর শেষে একটা ই আছে, সেহেতু আমাদের একটা শুধুমাত্র এস যোগ করলে এই ভার্বটি পরিপূর্ণ হচ্ছে। তাহলে দ্য সান গিভস আস লাইট। কোন সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি দেখেন কয়েকটা শব্দ বলছি, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, often, generally, daily, everyday, occasionally, usually, normally, এই শব্দগুলো যদি থেকে থাকে, অর্থাৎ এই ছাড়া অন্য কোনো সময়ের উল্লেখ না থেকে থাকে, তবে সেগুলো হবে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ এই যে শব্দগুলো আছে, অ্যাডভার্বগুলো আছে, সেগুলা দিয়েই কিন্তু আপনার সময়ের উল্লেখ হচ্ছে। অলওয়েজ সব সময়, রেগুলারলি প্রতিনিয়ত, সামটাইমস কখনো কখনো। তাহলে কি আমার আর নতুন করে সব সময়ের উল্লেখ করার প্রয়োজন আছে? প্রয়োজন কিন্তু নেই। এই শব্দগুলো দিয়েই কিন্তু সময়ের উল্লেখ করা হচ্ছে। এবং যেহেতু এই শব্দগুলো মানে রেগুলারিটি বোঝায়, সেহেতু এগুলো হ্যাবিচুয়াল ফ্যাক্টের অন্তর্গত। সো এগুলো কি হবে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন দেখেন, a good boy learn his lessons regularly। তো রেগুলারলি ওয়ার্ডটা যেহেতু আছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে সে এটা সবসময় করে থাকে, এটা হচ্ছে একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তাহলে এখানে আমাকে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। সো ইট উড বি a good boy learns his lessons regularly। আচ্ছা, এখানে অক্সিলারি ভার্বের কিছু রুল আছে, এগুলো আপনারা পড়ে নেবেন, কারণ এগুলো আপনারা জানেন। যেমন নেগেটিভ করতে গেলে আমাদেরকে ডো, ডাজ এগুলো ব্যবহার নেগেটিভ করতে হয়, ইন্টারোগেটিভও সেইভাবেই করতে হয়। 5 নাম্বার রুল, ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা বলা হয়েছে। যখন আমরা WH ওয়ার্ড দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তিন ভাবে হয়ে থাকে। ডো ভার্ব দ্বারা হয়ে থাকে, ডো ভার্ব দ্বারা, হ্যাভ ভার্ব দ্বারা, অক্সিলারি ভার্ব দ্বারা এবং WH ভার্ব দ্বারা। এই চার ভাবে হচ্ছে আমাদের কোশ্চেন আমরা তৈরি করতে পারি, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। সো যখন হচ্ছে আমরা WH কোশ্চেন দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, WH ওয়ার্ড কোনগুলো? হোয়াট, when, where, who, which, এটসেট্রা। সো এগুলো দ্বারা যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, তখন আমাদেরকে এদের পরে ভার্ব, টেন্স এবং পারসন অনুযায়ী ডো, ডাজ এগুলো ব্যবহার করতে হবে, বিভিন্ন অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। আচ্ছা, কাইন্ডলি করেন, আপনারা মিউট করেন। প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, বাট এছাড়া আপনারা কাইন্ডলি মিউট করে রাখেন। সো এই রুলগুলো পড়ে নেবেন। যেমন 6 নাম্বার রুলটা আছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের রুল, এবং 7 নাম্বার রুলটা আছে পাস্ট পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। সো যখন আপনি টেন্স পড়বেন, তখন আপনি এই রুলগুলো
পেরে যাবেন। সো এগুলো আমি আর পড়াচ্ছি না। এখন দেখেন নাম্বার 8। নাম্বার 8 এ দেখেন জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি এই শব্দগুলো দ্বারা সময় বোঝায়। ঠিক আছে, যে এই সময় দ্বারা কি রকম সময় বোঝায়, যে এই মাত্র বা দেরি করে, এই মানে লেটলি, রিসেন্টলি এগুলো কিন্তু কাছাকাছি শব্দ থাকলে, এই শব্দগুলো থাকলে ইয়েট এই পর্যন্ত, অলরেডি এখনো, এভার এখন অবধি, ঠিক আছে, এই শব্দগুলো কাছাকাছি, জাস্ট মাত্র, জাস্ট নাও এই মাত্র, এই শব্দগুলো যখন থাকবে তখন মাত্র ঘটেছে এমন কাজ বোঝায়, বা ঘটে গেছে এখন পর্যন্ত ঘটেছে কিনা সেরকম বোঝায় থাকলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। শব্দগুলো দেখবেন যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি এই শব্দগুলো থাকলে সবসময় কি হবে, ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমরা জানি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে গেলে বা যে কোনো পারফেক্ট টেন্স করতে হলে আমাদেরকে হ্যাভ ভার্ব নিয়ে আসতে হয়। সো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ নিয়ে আসতে হবে, এবং সেটা হবে কি সাবজেক্ট অনুযায়ী বসবে। অর্থাৎ সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, থার্ড এবং সেকেন্ড পারসন হয় এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তবে হ্যাভ বসবে, এবং শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ ব্যবহৃত হবে। তারপর আমরা জানি কি যখন আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করি তখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি যে একটা ভার্বের 3টা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। সো এই শব্দগুলো যখন আমরা কোনো সেন্টেন্স তৈরি করব তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আই সি হিম রিসেন্টলি। সো আমরা রিসেন্টলি যখন দেখবো তখন হয়ে যাবে কি সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, যেহেতু আই আছে সেহেতু আই এর সাথে হবে কি হ্যাভ। ইউ এভার বি টু ঢাকা, মূল ভার্বের কি বি, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। এখানে কোশ্চেন মার্ক আছে, তার মানে আমাকে এটাকে কোশ্চেন বানাতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে হবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে গেলে আমাকে প্রথমে এটা আমি চিন্তা করি যে এই সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে কি হবে, ইউ হ্যাভ এভার বিন টু ঢাকা। সো যখন আমি কোশ্চেন মার্ক দিব তখন আমাকে ইন্টারোগেটিভ করতে হলে এখানে হ্যাভ ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। তাহলে কি হচ্ছে, হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা, তুমি কি কখনো ঢাকা গিয়েছো, মানে এই অবধি তুমি কি ঢাকা গিয়েছো কিনা সেটা জানতে চাচ্ছে। তো এই শব্দগুলো দেখলে বুঝবেন যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তারপর দেখেন ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট এই শব্দগুলো থাকলে হবে কি ভার্বের পাস্ট ফর্ম। আমি উদাহরণ দেখাচ্ছি না, উদাহরণ দেখে নেবেন। নাম্বার 10 এ আসেন, এটা একটা গুরুত্বপূর্ণ রুল। এই রুলটা আমরা অনেক সময় ভুল করে থাকি। No sooner had ... that, scarcely had ... when, hardly had ... before এই 3টা কি বলে এটাকে কানেক্টর। এই 3টা কানেক্টরই কি করে, কি বোঝায়, হতে না হতে, যেতে না যেতে, ঠিক আছে, এরকম বোঝায় যে 2টা ঘটনা একেবারে কাছাকাছি সময়ে হলে তখন এরকম কানেক্টর গুলো আমরা ব্যবহার করে থাকি। তার চেয়ে আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, দেখেন কোন কানেক্টরের সাথে কোন শব্দটি বসছে। নো সুনার হ্যাড এর সাথে দেন, স্কার্সলি হ্যাড এর সাথে হোয়েন, হার্ডলি হ্যাড এর সাথে বিফোর। 3টা কিন্তু 3 রকমের। আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন, মানে ডিটেইলে বলার আগে আমি এই জিনিসগুলো বলে নিচ্ছি। ওকে, দেখেন প্রত্যেকটা কানেক্টরের মধ্যে কিন্তু হ্যাড আছে প্রথম অংশের সাথে। নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড,
হার্ডলি হ্যাড। আমরা জানি হ্যাড থাকলে কি হয়, ভার্ব কি হয়, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। হ্যাড দ্বারা কোন টেন্স বোঝায়? পাস্ট Past perfect continuous. Past perfect. কন্টিনিউয়াস না, পাস্ট পারফেক্ট। ইয়েস, পাস্ট পারফেক্ট বোঝায়। তাহলে হ্যাড যেহেতু আছে সেহেতু আমরা কিন্তু এখানে ভুল করার কোনো অপশন নাই যে হ্যাড আছে তাহলে কি পাস্ট হবে না কি হবে। হ্যাড যেহেতু আছে সুন্দর করে আপনারা প্রথম অংশটুকুতে কি বসিয়ে দিবেন, পাস্ট পার্ট। Past. হ্যাঁ, একটু আগে যেটা বলছিলাম, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এবং বাকি অংশটা যেটা থাকবে, যেহেতু আমার প্রথম অংশটা পাস্ট পার্টিসিপল হচ্ছে, মানে পাস্ট টেন্সে হচ্ছে, তাহলে পাস্ট পারফেক্টে হচ্ছে পরের অংশটা সিম্পল পাস্ট টেন্স হবে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। দেখেন এখানে লেখা আছে এই শব্দগুলো, এই কানেক্টর গুলো থাকলে প্রথম ব্র্যাকেটের ভার্বকে পাস্ট পার্টিসিপল করতে হয় এবং দ্বিতীয় ব্র্যাকেটের ভার্বকে পাস্ট ফর্ম করতে হয়। পাস্ট ফর্ম মানে কি, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আচ্ছা, এখানে বলেছিলাম যে হতে না হতে এরকম বোঝায়। নো সুনার হ্যাড হি টেক, এখানে প্রথম ভার্ব আছে টেক দা মানি দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। তাহলে হ্যাড যেহেতু আছে তাহলে আমাকে এই টেকটাকে কি করতে হবে, টেকেন। দেখেন টেকেন, নো সুনার হ্যাড হি টেকেন দ্য মানি দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। এই যে দেখেন এটা কিন্তু আবার পাস্ট ইনডিফিনিট ফর্মে আছে। তাহলে প্রথম অংশটা হ্যাড থাকার কারণে পাস্ট পার্টিসিপল হবে, পরের অংশটা হবে কি পাস্ট সিম্পল পাস্ট ফর্ম। এখানে আরেকটা জিনিস দেখেন, নো সুনার হ্যাড দেন কিন্তু THAN না। এটাও মাঝে মাঝে অনেক সময় আপনারা যখন চাকরির পরীক্ষা দিতে যাবেন বা অনেকেই যারা ভর্তি পরীক্ষা দিয়েছেন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, সেখানে কিন্তু এই টাইপের কোশ্চেন গুলো থাকে যে কোনটা সঠিক। সো এই দেনটা কিন্তু THEN না, অর্থাৎ যেই মাত্র সে টাকাটা নিল সেই মাত্র সে চলে গেল। অর্থাৎ দুইটা কাজ একেবারেই সম্পর্কিত এবং একটার সাথে আরেকটা একদম সময়টা কি একটা শেষ হওয়ার সাথে সাথে আরেকটা হয়েছে। হতে না হতে, টাকাটা নিতে না নিতেই সে চলে গেল। সো এটা ম্যাডাম THAN এর বাংলাটা কি হবে? দেন এর ওই দেন অর্থ তো তারপর, কিন্তু এই দেন অর্থ কি হবে? এটা তুলনা করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কম্পারেটিভ সেন্টেন্সে নিশ্চয় পড়েছেন, হি ইজ টলার দ্যান মি, সে আমার চেয়ে লম্বা, অর্থাৎ তুলনা বোঝাচ্ছে। তুলনা, এখানে তুলনা কোনখানে বোঝাচ্ছে যে নিতে না নিতেই সে চলে গেল, মানে এই কাজটার সাথে আরেকটা কাজের তুলনা, যে এটা শেষ হতে না হতে আরেকটা কাজ হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ একটা কাজের সময়ের যে তুলনা, যে এই কাজটা শেষ হতে না হতে আরেকটা কাজ হয়ে গেল, এটাই হচ্ছে এই দেনের ব্যবহার। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট রুল, এটা মনে রাখবেন, এটা অনেক ইম্পর্টেন্ট। স্কার্সলি হেড হোয়েন, হার্ডলি হেড বিফোর, এই যে কানেক্টর গুলো আছে সেগুলো দিয়ে নিজেরা সেন্টেন্স তৈরি করতে চেষ্টা করবেন। যেমন এখানে যদি স্কার্সলি হেড হি টেকেন দ্য মানি when he went away, যখন সে টাকাটা নিয়েছিল তখন সে চলে গেল। when মানে কি তখন, যখন তখন, ঠিক আছে, যেই সে টাকাটা নিয়েছিল তখনই সে চলে গেল। তারপরে রুলে আসেন সিন্স। সিন্স দিয়ে আপনারা কয়েকটা রুল পাবেন। সিন্স দ্বারা আপনার সেন্টেন্স কানেক্ট করা হয়, সেই জন্য সিন্সকে বলা হয় সেন্টেন্স কানেক্টর। সো প্রথম আমরা দেখি, সিন্স এর প্রথম অংশ যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে কি থাকছে, প্রথম অংশ অর্থাৎ সিন্স দিয়ে আমি বলেছি যে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করা হয়। তাহলে প্রথম অংশ অর্থাৎ প্রথম যে অংশটা আছে, প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা যদি সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়। সিম্পল প্রেজেন্ট বলতে কি বোঝায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরে সিম্পলি পাস্ট টেন্স হয়ে যাবে, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স হবে। সিম্পল পাস্ট টেন্স কি, পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের 1 3 হলে মানে 1 মিন্স ইনডিফিনিট আর 3 মানে
means perfect tense. So 1 3 is equal to 1. ঠিক আছে, past এর simple tense হবে। তাহলে আবার দেখি আমরা, since এর প্রথম অংশ simple present tense অথবা present perfect tense হলে পরের অংশ past indefinite tense হবে। যেমন it is many years since I come to Dhaka। তাহলে কামটা কি হতে যাবে? প্রথম অংশ আছে কি it is many years, it is many years, এটা অনেক বছর, since I come to Dhaka। তাহলে পরের অংশটা কি হয়ে যাবে? দেখেন প্রথম অংশ আছে সিম্পল প্রেজেন্ট টেন্স, পরের অংশটা হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স, হবে কি I came to Dhaka। এই যে it is many years since I came to Dhaka. Many years have passed his father married। Many years have passed, have passed তার have যেহেতু আছে এটা হলো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, since his father married, তাহলে দ্বিতীয় অংশ হয়ে যাবে কি past tense, his father married। এখন পরের রুলে আসি আমরা, since এর প্রথম অংশ সিম্পল পাস্ট টেন্সে হলে দেখেন প্রেজেন্টের ইনডিফিনিট এবং পারফেক্ট হলে সিম্পলের পাস্ট হয়, আবার সিম্পলের পাস্ট হলে কি হবে? পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন it was many years, it was many years since I come to Dhaka। তাহলে প্রথম অংশ আছে past indefinite tense, পরের অংশ যাবে past perfect tense। তাহলে কি হবে? since I had come to Dhaka। আচ্ছা এখানে একটু দেখেন প্রেজেন্টের 1 3 হলে পাস্টের 1, আবার পাস্টের 1 হলে পাস্টেরই 3। বুঝছেন এটা? এটা হচ্ছে বললাম যে প্রেজেন্টের 1 এবং 3 মানে ইনডিফিনিট এবং পারফেক্ট হলে পাস্টের 1 অর্থাৎ পাস্টের ইনডিফিনিট, আবার পাস্টের নিজেরই যখন ইনডিফিনিট হচ্ছে তখন কি হবে? পাস্টের পারফেক্ট হয়ে যাবে, পাস্টটা কিন্তু আবার ফিউচার হয়ে যাবে না। ঠিক আছে, এটা মনে রাখবেন। এইখানে একটা রুল যেটা নিয়ে একসময় হয়তো আপনাদের খুব চিন্তা হতো যে যখনই আপনারা পাস্ট পারফেক্ট টেন্স করতে যেতেন, পাস্ট পারফেক্ট, যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, কিংবা আমি স্টেশনে পৌঁছানোর পূর্বেই ট্রেনটি ছেড়ে গেল, এই টাইপের যে সেন্টেন্স গুলো ছোটবেলা থেকে পড়ে আসছেন টেন্সের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে দেখেন এটা খুব মনে রাখার খুব ইজি একটা টেকনিক আছে। প্রথমে আমরা সেন্টেন্সটা পড়ি যেটা লেখা আছে, বিফোর এর প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ সিম্পল পাস্ট টেন্স হয়, আর আফটার এর প্রথম অংশ সিম্পল পাস্ট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা এখানে একটু লিখে বোঝাতে পারলে ভালো হতো। দেখেন বিফোর এর প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স আর আফটার এর পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স। তো বিফোর অর্থ কি? আগে। আফটার অর্থ কি? পরে। তাহলে বিফোর এর আগে হবে পাস্ট পারফেক্ট টেন্স আর আফটার এর পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স, বাকি যেটা থাকবে সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম, মনে রাখবেন এভাবে যে পাস্ট পারফেক্ট টেন্সটা হবে বিফোর এর আগে আফটার এর পরে, এবং বাকি অংশ যেটা থাকবে সেটা হবে পাস্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। আমাদের সেশনটা